বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থী, অর্থাৎ যারা এখন এইচএসসি 2028 ব্যাচে আছো, তাদের জন্য আজকের লেকচারটা খুব গুরুত্বপূর্ণ। অনেকে কিন্তু পরীক্ষা শেষে ঘুরে বেড়াচ্ছে, কেউ বিশ্বকাপ নিয়ে ব্যস্ত, আবার তোমারই অজান্তে কেউ কিন্তু পড়াশোনা নিয়ে ব্যস্ত। সো এই সময়টা, রেজাল্টের পুরো মুহূর্ত পর্যন্ত যে সময়টা আছে, এই সময়টা যে কাজে লাগাবে সেই কিন্তু ভাই আসলে এগিয়ে থাকবে। সো আজকে আমি এইচএসসি বায়োলজির ফার্স্ট পার্ট, উদ্ভিদ বিজ্ঞানের প্রথম অধ্যায় নিয়ে একটু আলোচনা করব। সো প্রথম অধ্যায়ে কি কি বিষয় নিয়ে আলোচনা করব? আলোচনা করব কোষ সৃষ্টির ইতিহাস, এন্ড অফ সিম্বায়োসিস জিনিসটা কি, আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস, কোষের বৈশিষ্ট্য, কোষ তত্ত্ব এবং কোষের প্রকারভেদ। সো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের লেকচারটা শুরু করছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবে। দেখো, কোষ সৃষ্টির ইতিহাসটা কি আছে। আমরা জানি যে কোষটা কে আবিষ্কার করেছিল, আমাদের সবারই কিন্তু জানা। এসএসসিতে কিন্তু আমরা পড়ে আসছিলাম যে রবার্ট হুক 1665 সালে কোষ আবিষ্কার করে। আসলে এই রবার্ট হুক 1665 সালে সে কিন্তু রয়্যাল সোসাইটি অফ লন্ডনে যন্ত্রপাতির ল্যাবরেটরিতে যে যন্ত্রপাতিগুলো আছে এই যন্ত্রপাতির রক্ষক হিসেবে নিয়োজিত হয়, এবং সে চিন্তা ভাবনা করে যে রয়্যাল সোসাইটির প্রথম যে অধিবেশন হবে সেখানে তাকে একটা কিছু করে দেখাইতে হবে। তারই ধারাবাহিকতায় সে আহ কোষ আবিষ্কার করে ফেললো। কিভাবে? সে দেখলো যে কাঠের ভিতরে, কাঠের যে সিপিটা আছে এই কাঠের সিপিটা পানিতে ভাসে কেন। কাঠ দেখতে তো নিরেট মনে হয়, কিন্তু কাঠের সিপিটা ভাসে কেন? সে ছোট্ট একটু টুকরা করে মাইক্রোস্কোপে নিয়ে দেখলো যে এই সিপির ভিতরে অসংখ্য ছিদ্র আছে। তখন তিনি এই সিপির এই ভিতরে, ছিপির ভিতরে যে ছোট ছোট আহ, কুঠুরি ছিল সেই কুঠুরিগুলোকে নামকরণ করেন সেল। ওই সময়ে, তার সময় কিন্তু সন্ন্যাসীরা যে ঘরে থাকতো সেই ঘরগুলোকে, ছোট ছোট ঘর ছিল, সেই ঘরগুলোকে বলা হতো সেল বা কুঠুরি। অন্যদিকে জেলখানায় যে কয়েদিদের রাখা হয় সেই কয়েদিদের কিন্তু ঘরটাকে বলা হয় সেল। তো এই রবার্ট হুক আসলে কি দেখেছিলেন? একটা কোষকে উপর থেকে দেখলেন। একটা কোষকে, একটা কোষকে যদি তুমি উপর থেকে দেখো, উপর থেকে যদি দেখো তাহলে তুমি কি দেখতে পারবা? তাহলে কোষের বাহিরের যে অংশটা দেখা যাবে সেই অংশটার নাম ছিল কি, মূলত কোষ প্রাচীর। সেই অংশটার নাম ছিল কি বলতো? কোষ প্রাচীর। যেমন তুমি যদি আমাকে উপর থেকে দেখো তাহলে কিন্তু তুমি আমাকে কি দেখতে পারবা? আমার মাথায় চুল দেখতে পারবা। অনুরূপ ভাবে রবার্ট হুক যখন উপর থেকে এই কোষটাকে পর্যবেক্ষণ করলেন তখন মূলত সে দেখতে পেয়েছিল কোষ প্রাচীর, অর্থাৎ তিনি মৃত কোষ আবিষ্কার করেছিলেন। একটা জিনিস এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে রবার্ট হুক মৃত কোষ আবিষ্কার করেছিলেন 1665 সালে। এর পরবর্তীতে তার এই তথ্যগুলো সে জমা রাখলো কোথায়? মাইক্রোগ্রাফিয়া নামক একটা গ্রন্থে সে লিপিবদ্ধ করলো। তার যে থিওরি গুলো আছে এই থিওরি গুলো সে লিপিবদ্ধ করলো কোথায়? মাইক্রোগ্রাফিয়া নামক একটা গ্রন্থে। এর পরবর্তীতে অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক, ডাচ সায়েন্টিস্ট, এই ডাচ সায়েন্টিস্ট অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক সে সর্বপ্রথম জীবিত কোষ আবিষ্কার করে। এখন এই তো প্যাচ লেগে গেল যে কোষ আবিষ্কার করলো তাহলে কে কে? কোষ আবিষ্কার করলো রবার্ট হুক, কিন্তু রবার্ট হুক কিন্তু আবিষ্কার করেছিল মৃত কোষ। আর অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক, লিউয়েনহুক কিন্তু আসলে প্রথম জীবিত কোষটা আবিষ্কার করে। এখন এই জীবিত আর মৃত কোষের মধ্যে প্যাচ লেগে যাবে। দেখো, খেয়াল করে দেখো, লিউয়েনহুক, 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 দুইটাই তো হুক আছে, একটা হচ্ছে রবার্ট হুক আর একটা হচ্ছে লিউয়েন হুক। সো লিউয়েন হুকের মধ্যে যেহেতু এল আছে, এই এল দ্বারা বোঝাবে কি বলতো? লিভিং। এল দ্বারা কি মনে রাখবা? লিভিং। তাহলে মনে থাকবে যে অ্যান্টনি ভ্যান লিউয়েন হুক আসলে প্রথম আবিষ্কার করেছিল জীবিত কোষ, আর রবার্ট হুক 1665 সালে মৃত কোষটা আবিষ্কার করেন। ওকে, এরপর দেখো প্রথম কোষটা আসলো কই থেকে। বিজ্ঞানীদের ধারণা ছিল 1880 সালের পূর্ববর্তী সময়ে যে একটা কোষ তার পূর্ববর্তী কোষ থেকে সৃষ্টি হয়। কিন্তু ভাই দেখো, চিন্তা করো তো, যখন একটা কোষই ছিল না তখন তাহলে নতুন একটা কোষ আসলো কি করে? তখন বিজ্ঞানীরা
চিন্তা ভাবনা করে দেখলো। আলেকজান্ডার আম, নামে একজন বিজ্ঞানী ছিল, তিনি বললেন যে হ্যাঁ, পৃথিবীর প্রথম দিকে কি কি ছিল, পৃথিবীর প্রথম দিকে যে গ্যাসগুলো ছিল সেই গ্যাসগুলোর মধ্যে ছিল হচ্ছে অ্যামোনিয়া, আহ, ছিল মিথেন, ছিল হাইড্রোজেন, এবং ছিল হচ্ছে পানি। দেখো, পৃথিবীর যখন সৃষ্টি হয় তখন অ্যামোনিয়া, মিথেন, হাইড্রোজেন এবং ওয়াটার ওয়াটার পাওয়া যায় কি হিসেবে, জলীয় বাষ্প। মানে পৃথিবীর শুরুতে কিন্তু সবগুলো গ্যাস কিন্তু জলীয় বাষ্প আকারে, মানে বাষ্প আকারেই ছিল, সরি, বাষ্প আকারে ছিল। কিন্তু কোনো মুক্ত অক্সিজেন ছিল না, কিন্তু কোনো মুক্ত অক্সিজেন ছিল না। তো বিজ্ঞানীদের ধারণা, এই গ্যাসগুলো যখন ছিল, তখন যখন লাইটিং হতো, অর্থাৎ বজ্রপাত হতো, লাইটেনিং যখন হতো, এই বজ্রপাতের ফলে এই সমস্ত গ্যাস থেকে কিন্তু তৈরি হয়েছিল অ্যামাইনো অ্যাসিড। এবং অ্যামাইনো অ্যাসিড থেকে পরবর্তীতে তৈরি হয় প্রোটিন, এবং প্রোটিনই কিন্তু আসলে একটা জীবের সমস্ত বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করে থাকে। এই জন্য বিজ্ঞানীদের ধারণা যে আরএনএ থেকেই মূলত আসলে প্রথম কোষের উৎপত্তি হয়েছিল, যেটা আসলে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস নামেই পরিচিত। তাহলে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিসের মূল বক্তব্যটা কি? দেখো, আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিসের মূল বক্তব্য হচ্ছে প্রথম কোষ অবশ্যই জড় উপাদান থেকে সৃষ্টি হয়েছিল। দেখো, এই যে মিথেন, অ্যামোনিয়াম, হাইড্রোজেন বা ওয়াটারের কথা যাই বলি না কেন, এইগুলো কিন্তু এক ধরনের জড় বস্তু, জড় পদার্থ, সরি, জড় পদার্থ। বিজ্ঞানীদের ধারণা যে প্রথম কোষটা অবশ্যই একটা জড় পদার্থ থেকে সৃষ্টি হয়েছিল। এবং যখন এই জড় পদার্থগুলোর উপরে লাইটেনিং হলো, বজ্রপাতে যখন মিথেন, অ্যামোনিয়া, পানি, হাইড্রোজেন থেকে অ্যামাইনো অ্যাসিড সৃষ্টি হলো, গভীর সমুদ্রের মধ্যে কার্বন যৌগ তৈরি হলো এবং এর পলিমার তৈরি হলো। দেখো, একটা জিনিস কিন্তু আমাদের মনে রাখতে হবে, যে কার্বনের যে যৌগ, কার্বন যে যৌগ, সো কার্বনের যৌগগুলো কি আসলে জৈব যৌগ, জৈব যৌগ। এটা আমাদের মাথায় ভালো করে মনে রাখতে হবে, যে কার্বনের যে যৌগগুলো আছে এই যৌগগুলো কিন্তু আসলে জৈব যৌগ। তার মানে কি, গভীর সমুদ্রের মধ্যে জৈব যৌগ তৈরি হলো এবং তার পলিমার গুলো তৈরি হলো। এর পরবর্তীতে ফসফোলিপিড বাইলেয়ার তৈরি হয়ে গেল। বাইলেয়ার মানে কি, দুইটা স্তর। বাইলেয়ার মানে কি, দুইটা স্তর। তাহলে ফসফোলিপিডের দুইটা বাইলেয়ার কিন্তু তৈরি হয়ে গেল। এর পরবর্তীতে আরএনএ সেই বাইলেয়ারের ভিতরে প্রবেশ করার ফলে সেখান থেকে জীবনের শুরু হলো। পরবর্তীতে আরএনএটা ডিএনএ তে রূপান্তরিত হয়েছিল বলেই বিজ্ঞানের ধারণা করে, যে আদি কোষের ডিএনএ পরবর্তীতে কোষ ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত হয়ে প্রকৃত নিউক্লিয়াসে পরিণত হয়েছিল। অর্থাৎ আগে আরএনএ হবে, দেন আরএনএটা ডিএনএ তে পরিবর্তিত হবে, এবং ডিএনএটা যখন ওই ঝিল্লি দ্বারা, ওই ফসফোলিপিড বাইলেয়ারের যে ঝিল্লি আছে, ঝিল্লি দ্বারা আবদ্ধ হবে, তখন সেখানে একটা প্রকৃত কোষের সৃষ্টি হবে। কথা কি ক্লিয়ার কিনা? তাহলে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিসের মূল বক্তব্য কি? মূল বক্তব্য হচ্ছে প্রথম একটা কোষ সৃষ্টি হয়েছিল, সেটা অবশ্যই একটা জড় পদার্থ থেকে। এবং বিজ্ঞানীদের ধারণা, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন আর হচ্ছে ওয়াটার, এইগুলোর উপর যখন, এই সমস্ত গ্যাসীয় পদার্থের উপরে যখন বজ্রপাত হয়, সেখান থেকে তৈরি হয় হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। পরবর্তীতে তৈরি হয় সমুদ্রের মধ্যে কার্বনের যৌগ, মানে জৈব যৌগ এবং তার পলিমার। এর পরবর্তীতে এই যৌগগুলোর চারপাশ দিয়ে তৈরি হয় ফসফোলিপিড বাইলেয়ার। এর ভিতরে একটা আরএনএ প্রবেশ করে বংশ বিস্তার শুরু করলো। আমরা জানি যে আদি কোষের, যে সমস্ত কোষের আদি কোষ আছে, তাদের কিন্তু বংশগতির বস্তু হচ্ছে আরএনএ। সো আরএনএটা পরবর্তীতে ডিএনএ তে কনভার্ট হয়ে যায়, এবং একটা ফসফোলিপিড বাইলেয়ারের যে ঝিল্লি, লিপিড এবং ফসফোলিপিড কথা বললাম, এই ফসফোলিপিড ঝিল্লি দ্বারা যখন পরিবেষ্টিত হয়ে যায়, তখনই একটা প্রকৃত কোষের সৃষ্টি হয়, প্রকৃত কোষের সৃষ্টি হয়। এই ছিল আমার ওয়ার্ল্ড হাইপোথিসিস, আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস। এবার দেখো, এন্ডোসিম্বায়োসিস জিনিসটা কি? এন্ডোসিম্বায়োসিস, আচ্ছা, এন্ডো মানে কি? এন্ডো কথার অর্থ হচ্ছে ভিতরে। এন্ডো কথার অর্থ কি? এন্ডো কথার অর্থ হচ্ছে ভিতরে। আর সিমবায়োসিস, সিমবায়োসিস, সিমবায়োসিস কথার অর্থ হলো সহ অবস্থান, সহ অবস্থান। তার মানে বুঝতেই পারতেছি যে একাধিক অর্গান,
অথবা একাধিক জীব যখন পাশাপাশি বসবাস করে তখন সেই সহাবস্থানটাকে বলি আমরা সিম্বায়োসিস। তাহলে এন্ডোসিম্বায়োসিস জিনিসটা কি? দেখো বলা আছে যে নিউক্লিয়াস বিশিষ্ট, একটু আগে আমরা যেটা বললাম যে আরএনএ অল হাইপোথিসিসের মধ্যে বলা হলো যে একটা ডিএনএ একটা কোষের ভিতরে যখন প্রবেশ করে গেল তখন সেটা হয়ে গেল বলতো প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট কোষ। এইরকম একটা প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট কোষ, ধরো এইটা হচ্ছে আমার একটা প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট কোষ। এই প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট কোষের ভিতরে যখন প্রথম প্রবেশ করে কে বলতো? প্রথম প্রবেশ করে হচ্ছে বায়োবিও ব্যাকটেরিয়া। কি ধরনের ব্যাকটেরিয়া? বায়োবিও ব্যাকটেরিয়া। এই বায়োবিও ব্যাকটেরিয়া যখন প্রবেশ করে, এই বায়োবিও ব্যাকটেরিয়াটা যখন প্রবেশ করে তখন এই কোষটার ভিতরে, এই কোষটার ভিতরে এই যে বায়োবিও ব্যাকটেরিয়াটা আছে, এই বায়োবিও ব্যাকটেরিয়াটা রূপান্তরিত হয়ে সে কিসে পরিণত হয়ে যায় বলতো? একটা মাইটোকন্ড্রিয়াতে রূপান্তরিত হয়ে যায়। তাহলে আগে ছিল বায়োবিও ব্যাকটেরিয়া, সেটা একটা নিউক্লিয়াস বিশিষ্ট প্রকৃত কোষের ভিতরে যখন আসে তখন সেটা কিসে রূপান্তরিত হয়ে যায়? মাইটোকন্ড্রিয়াতে রূপান্তরিত হয়ে সে কিন্তু স্বাধীনভাবে তার মধ্যে বসবাস শুরু করে। পরবর্তীতে যখন আরো একটি ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়ার নামটা কি ভাইয়া? বলে আরো একটা ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করবে, তার নাম হচ্ছে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া। ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া, ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া। ওকে, তাহলে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া যখন এই কোষের ভিতরে প্রবেশ করবে, ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া তার মানে কিন্তু আমরা জানি যে সায়ানো ব্যাকটেরিয়াকে আমরা ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া বলে থাকি, নীলাভ সবুজ শৈবাল, তাই না? মানে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াটা কি বলতো? নীলাভ সবুজ শৈবাল। এই ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া যখন আমার এই কোষের ভিতরে প্রবেশ করবে তখন কিন্তু সে রূপান্তরিত হয়ে যাবে কিসে? সে রূপান্তরিত হয়ে যাবে হচ্ছে একটা ক্লোরোপ্লাস্টে। তার আগে ছিল আমার মাইটোকন্ড্রিয়া। বায়োবিও ব্যাকটেরিয়া যখন একটা প্রকৃত কোষের মধ্যে প্রবেশ করে তখন সেটা হয়ে যায় মাইটোকন্ড্রিয়া। তাহলে একটা কোষের মধ্যে তো একটা মাইটোকন্ড্রিয়া থাকে, এই মাইটোকন্ড্রিয়াটা কি করে? সে কিন্তু সবাত শ্বসনে অংশগ্রহণ করে। সো প্রথম যেটা সৃষ্টি হলো সেটা হলো প্রাণী কোষ, পরবর্তীতে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া যখন এর ভিতরে প্রবেশ করবে তখন সেটা কিন্তু রূপান্তরিত হয়ে যাবে কিসে বলতো? রূপান্তরিত হয়ে যাবে প্লাস্টিডে। রূপান্তরিত হয়ে যাবে কিসে? প্লাস্টিডে। ওকে, তাহলে আগে ছিল আমার একটা মাইটোকন্ড্রিয়া, পরে আর একটা কি তৈরি হলো? ক্লোরোপ্লাস্ট। তাহলে আমরা বলতে পারি যে এইটা এখন কি একটা উদ্ভিদ কোষ, এটা একটা উদ্ভিদ কোষ। তাহলে একটা প্রকৃত কোষের মধ্যে একটা নিউক্লিয়াস বিশিষ্ট একটা কোষের ভিতরে একটা বায়োবিও ব্যাকটেরিয়া এবং একটি ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া প্রবেশ করে স্বাধীনভাবে টিকে থাকার যে প্রক্রিয়াটা, এটাকে আমরা বলি কি বলতো? এন্ডোসিম্বায়োসিস। এন্ডো মানে ভিতরে, কার ভিতরে? এই প্রকৃত কোষের ভিতরে কিন্তু আসলে কি করছে? এই ব্যাকটেরিয়াটা প্রবেশ করেছে এবং সেই ব্যাকটেরিয়া, দুইটা ব্যাকটেরিয়া, একটা মাইটোকন্ড্রিয়া একটা ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয়ে গেছে এবং এরা স্বাধীনভাবে সেখানে বসবাস করছে। তো এই প্রক্রিয়াটার নাম হচ্ছে এন্ডোসিম্বায়োসিস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এন্ডোসিম্বায়োসিসটা কি? বলে নিউক্লিয়াস বিশিষ্ট একটা কোষের ভিতরে একটা বায়োবিও ব্যাকটেরিয়া প্রবেশ করবে, একটা ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া প্রবেশ করবে, করে তারা তার ভিতরে কি করবে? স্বাধীনভাবে বংশ মানে স্বাধীনভাবে টিকে থাকবে। এই স্বাধীনভাবে টিকে থাকার যে প্রক্রিয়াটা তাকে কিন্তু আমরা বলি এন্ডোসিম্বায়োসিস। ওকে, তাহলে আমাদের আরএনএ হল হাইপোথিসিস, এন্ডোসিম্বায়োসিস এবং কোষ সৃষ্টির ইতিহাস কিন্তু ক্লিয়ার। এবার আমরা আসি কোষের কি কি বৈশিষ্ট্য আছে। একটা কোষ, এই কোষের কি কি বৈশিষ্ট্য আছে সেগুলো একটু জানা দরকার। দেখো প্রথম যে কথা বলা আছে যে কোষ হলো জীবদের একটা কোষের ভিতরে প্রয়োজনীয় সকল গাঠনিক এবং আণবিক উপাদান কোষের মধ্যে থাকবে। তাহলে কোষ হতে গেলে তার মধ্যে অবশ্যই গাঠনিক এবং আণবিক যত উপাদান আছে প্রয়োজনীয় উপাদানগুলো অবশ্যই থাকতে হবে। এটা হচ্ছে কোষের 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য কি? 2 নম্বর বৈশিষ্ট্য দেখো, প্রয়োজনীয় কাঁচামাল ভেতরে গ্রহণ করতে পারে। তাহলে একটা কোষ তার দেহের ভিতরে প্রয়োজনীয় কাঁচামালগুলো সে কি করতে পারে? গ্রহণ করতে পারে। কাঁচামালগুলো কি? কাঁচামাল হতে পারে কার্বন ডাই অক্সাইড, হতে পারে
অক্সিজেন। যেমন ধরো আমি যখন শ্বাস প্রশ্বাস গ্রহণ করি তখন কি আমি নিঃশ্বাসের সাথে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে দিই, আর প্রশ্বাসে কিন্তু অক্সিজেনটা গ্রহণ করি। অনুরূপভাবে উদ্ভিদ কোষের ক্ষেত্রে চিন্তা করো, তাহলে উদ্ভিদ যখন সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, আমরা কিন্তু হিসেবে জেনে আসছি ভাইয়া যে আমরা উদ্ভিদ যখন সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাবার তৈরি করে তখন তার কোষের মধ্যে কিন্তু আসলে কার্বন ডাই অক্সাইড প্রবেশ করে আর অক্সিজেনটা ত্যাগ হয়। তবে এজ এ জীব, উদ্ভিদ জীব হিসেবে সে যখন শ্বাস প্রশ্বাস গ্রহণ চালায় তখন কিন্তু তার দেহের ভিতরে অক্সিজেনটা গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। তার মানে কি কোষ তার দেহের ভিতরে প্রয়োজনীয় কাঁচামাল, তার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু সে গ্রহণ করতে পারে। এরপরে কাঁচামাল ব্যবহার করে প্রয়োজনীয় শক্তি সংগ্রহ করতে পারে এবং নিজের প্রয়োজনীয় অণুগুলোকে সংশ্লেষণ করতে পারে। কাঁচামাল ব্যবহার করে প্রয়োজনীয় শক্তি, ধরো সে যখন অক্সিজেনটা গ্রহণ করে, আমরা জানি যে যখন আমাদের দেহের মধ্যে জীবদেহে দুই ধরনের শ্বসন হয়, একটা সবাত শ্বসন আর একটা হচ্ছে অবাত শ্বসন। তো সবাত শ্বসনের ক্ষেত্রে কিন্তু সবাত শ্বসনের ক্ষেত্রে কিন্তু অক্সিজেন প্রয়োজন। কি প্রয়োজন ভাইয়া? সবাত শ্বসনের ক্ষেত্রে আমার অক্সিজেন প্রয়োজন। এই অক্সিজেনের মাধ্যমে সবাত শ্বসন প্রক্রিয়ায় সে কিন্তু প্রয়োজনীয় শক্তি তৈরি করে, অর্থাৎ এটিপি তৈরি করে এবং এই এটিপি পরবর্তীতে তার শক্তি হিসেবে কাজ করে। এছাড়া কি নিজের প্রয়োজনীয় অণুগুলোকে সংশ্লেষণ করতে পারে। তাহলে একটা কোষ তার দেহের মধ্যে প্রয়োজনীয় প্রোটিন, প্রোটিন কি একটা অণু না? ডিএনএ একটা অণু না? আরএনএ একটা অণু। এই অণু ডিএনএ অথবা আরএনএ অথবা প্রোটিন, এই জাতীয় অণুগুলোকে কিন্তু সে সংশ্লেষণ বা তৈরি করতে পারে, সুনিয়ন্ত্রিতভাবে বেড়ে উঠতে পারে। একটা কোষ ছোট থেকে ধীরে ধীরে বড় হয়, আহ তার মাইটোসিস এবং মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে সে কিন্তু ধীরে ধীরে বড় হয়ে ওঠে। চারপাশের যে কোনো উত্তেজনার প্রতি সে সাড়া দিতে পারে। যদি কোষ হতে হয় তাহলে সেই কোষ কিন্তু পরিবেশের যে কোনো উত্তেজনায় সে কিন্তু সাড়া প্রদান করবে। এরপর দেখো একটি হোমিওস্ট্যাটিক অবস্থা বজায় রাখতে পারে। হোমিওস্ট্যাটিক অবস্থাটা কি? হোমিওস্ট্যাটিক অবস্থা হচ্ছে বাহিরের পরিবেশ এবং ভিতরের পরিবেশের মধ্যে সাম্যাবস্থা বজায় রাখা। অর্থাৎ আমার দেহের ভিতরে আমি ধরো আমি যদি এখান থেকে কোথায় যাই, কানাডা চলে যাই, তাহলে শীত প্রধান দেশ, তাহলে সেখানে কি বাহিরে প্রচুর ঠান্ডা, কিন্তু আমার দেহের তাপমাত্রা কি কমে গেছে? না, আমার তাপমাত্রা কিন্তু পূর্বের অবস্থায় আছে। তাহলে কি করতে হবে? বাহিরের পরিবেশের সাথে আমার দেহের ভিতরের একটা সাম্যাবস্থা তৈরি করতে হবে। এই যে সাম্যাবস্থা তৈরি করাকে বলা হয় হোমিওস্ট্যাটিক অবস্থা। এরপরে কাল পরিক্রমায় অভিযোজিত হতে পারে। তাহলে একটা কোষ তার প্রয়োজন অনুযায়ী সে কি করতে পারে? অভিযোজিত হতে পারে, অর্থাৎ অ্যাডাপ্টেশন কিন্তু তার হয়। কোষ বিপাক প্রদর্শন করে। কোষ বিপাক কি? দেখো আমার দেহের মধ্যে কি হয়? আমার দেহের মধ্যে শ্বসন হয়, আমার দেহের মধ্যে রেচন হয়, উদ্ভিদের ক্ষেত্রে সালোক সংশ্লেষণ হয়, উদ্ভিদের ক্ষেত্রে প্রসাধন হয়। এই সবগুলো কিন্তু আসলে মেটাবলিক অ্যাক্টিভিটিস, অর্থাৎ আমার দেহের ভিতরে যে ধরনের ক্রিয়া বিক্রিয়াগুলো সংঘটিত হচ্ছে, আসলে প্রত্যেকটা ক্রিয়া বিক্রিয়াই কিন্তু আসলে মেটাবলিজম, আমাদের বিপাক ক্রিয়া। তো এই বিপাক ক্রিয়া কিন্তু কোষের মধ্যে সংঘটিত হয়। নির্দিষ্ট সময় পর কোষের মৃত্যু হয়। কোষের কিন্তু একটা স্বাভাবিক মৃত্যু আছে, তাই না? তাহলে একটা কোষ তিনটা ঘটনা ঘটে: কোষের সৃষ্টি হয়, কোষের বৃদ্ধি হয় এবং কোষের মৃত্যু হয়। তাহলে কোষের কি হবে? কোষ চক্রের মধ্যে কি দেখি? কোষ সৃষ্টি হয়, কোষের সৃষ্টি, এরপরে কোষের বৃদ্ধি হয়, কোষের বৃদ্ধি হয়, আবার কোষের মৃত্যু হয়, কোষের মৃত্যু হয়। তাহলে কোষের সৃষ্টি, কোষের বৃদ্ধি এবং কোষের মৃত্যু, এটা কিন্তু কোষ চক্রের মাধ্যমে চলতে থাকে। তার মানে কোষের স্বাভাবিক মৃত্যু আছে। কোষ জিনগত তথ্য ধারণ ও প্রজননান্তরে সঞ্চালন করে থাকে। দেখেন একটা কোষের মধ্যে কিন্তু ক্রোমোজোম আছে, আমরা জানি। তো ক্রোমোজোমের মধ্যে আবার কি আছে? ডিএনএ। ডিএনএর মধ্যে আবার কি আছে? জিন। এই জিনগুলো কিন্তু এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে বৈশিষ্ট্যগুলো ট্রান্সফার করে থাকে। আশা করি তোমরা কোষের বৈশিষ্ট্যগুলো খুব ভালোভাবে বুঝতে পারছো। এবার যাই কোষ তথ্যের জিনিসটা কি, কোষ তথ্যটা কি। দেখো কোষ তথ্য ইংরেজিতে আমরা যদি বলি সাইটোলজি কি, সাইটোলজি কি? সাইটোলজি হলো কোষবিদ্যা। সাইটোলজি কি? কোষবিদ্যা। দেখো সাইটোলজি কামস ফ্রম টু ওয়ার্ড। সাইটোলজি দুইটা শব্দ থেকে আসছে, একটা হলো সাইটো আর একটা হলো লগোস। তাহলে এই সাইটো শব্দটা মূলত কি? কাইটোস দ্বারা বোঝায়, অথবা আমরা বলতে পারি যে সাইটো শব্দটা হচ্ছে কি সাইট থেকে আসছে। সাইট,
সাইটোটা আসে কোন শব্দ থেকে? এই সাইট শব্দ থেকে। এই সাইট কথার অর্থ হলো আমরা কোষ। তাহলে সাইটো যদি সাইট হয়, কোষ হয়, এবং লগোস অর্থ জ্ঞান। লগোস কথার অর্থ কি? এই লগোস কথার অর্থ জ্ঞান। তার মানে সাইটোলজি হলো কোষ সংক্রান্ত জ্ঞান। তাহলে জীববিজ্ঞানের যে শাখায় কোষের বৃদ্ধি, বিকাশ, আম, কোষের মৃত্যু, এরপরে বলতে পারি কোষের ভৌত এবং রাসায়নিক গঠন, এই সার্বিক বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করা হয়। জীববিজ্ঞানের সেই শাখাটাকে কি বলা হয় বলতো? সাইটোলজি। এবং এই কোষ বিদ্যার জনক বলা হয় রবার্ট হুককে। দেখো, কোষ কিন্তু আবিষ্কার করলো, জীবিত কোষ আবিষ্কার করলো অ্যান্থনি ভ্যান লিউয়েনহুক। এই অ্যান্থনি ভ্যান লিউয়েনহুককে কিন্তু কোষ বিদ্যার জনক বলা হয় না। কোষ বিদ্যার জনক বলা হয় কাকে? রবার্ট হুক। এটা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ যে রবার্ট হুককে কোষ বিদ্যার জনক বলা হয়। আর আধুনিক কোষ বিদ্যার জনক হচ্ছে কার্ল পি সনসন। এই কার্ল পি সনসনকে আধুনিক কোষ বিদ্যার জনক বলা হয়ে থাকে। এতক্ষণ আমরা এই যে কোষ নিয়ে আলোচনা করছি, তাই না? এই কোষ তথ্য আসলে কে প্রদান করেন? তিনজন বিজ্ঞানী। দেখো, আমাদের মনে রাখতে হবে তিনজন বিজ্ঞানী হয়, তিনজন বিজ্ঞানী। একজন হচ্ছে, দেখো, জ্যাকব স্লেইডেন, জ্যাকব স্লেইডেন, থিওডোর সোয়ান এবং ভার্সু। জ্যাকব স্লেইডেন, থিওডোর সোয়ান এবং ভার্সু 1855 সালে কোষ তথ্য প্রদান করেন। তাহলে এটা কিন্তু গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ যে নিচের কোন বিজ্ঞানী ত্রয় কোষ তথ্য প্রদান করেন? তাহলে জ্যাকব স্লেইডেন, থিওডোর সোয়ান এবং ভার্সু 1855 সালে কোষ তথ্য প্রদান করেন। আচ্ছা, এবার এই কোষ তথ্যের মূল কথা কি? কোষ তথ্যের মূল কথা হলো সকল জীব কোষ দ্বারা গঠিত, তাই না? সকল জীব, জীব হতে গেলে তার মধ্যে কি আছে বলতো? কোষ আছে। এই যে আমি একটা পূর্ণাঙ্গ মানুষ, আমার দেহের মধ্যে ট্রিলিয়ন ট্রিলিয়ন কিন্তু একটা কোষ আছে। সকল জীব কোষ দ্বারা গঠিত। দুই নম্বর, দেখো যে কোষ জীবন বা জীবনের গাঠনিক ও কার্যকরী ক্ষুদ্রতম মৌলিক একক হচ্ছে কোষ। তাহলে কোষ হলো জীবদেহের ক্ষুদ্রতম গাঠনিক এবং মৌলিক একক। একটা বিল্ডিং তৈরি করতে গেলে যেমন অনেকগুলো ইটের প্রয়োজন হয়, আমার এই দেহটা তৈরি করতে গেলে ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষের প্রয়োজন হয়। অর্থাৎ মৌলিক কাকে বলতে, যাকে বিশ্লেষণ করে একদম সরলতম উপাদানে আসলে যাকে আর ভাঙা যায় না, সেই উপাদানটাই কিন্তু আসলে মৌলিক উপাদান। এবং আমাদের দেহের মধ্যে কিন্তু এরকম মৌলিক উপাদানটা হচ্ছে কি বলতো? কোষ। তাহলে জীবদেহের গাঠনিক এবং কার্যকরী এককটা হচ্ছে কোষ। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সকল কোষ তার পূর্ববর্তী কোষ থেকে সৃষ্টি হয়। তাহলে তিনটা কথা মনে রাখতে হবে। একটা হলো সকল জীব কোষ দ্বারা তৈরি, কোষ হলো জীবদেহের গাঠনিক এবং কার্যকরী ক্ষুদ্রতম একক, এবং প্রতিটা কোষ তার পূর্ববর্তী কোষ থেকে সৃষ্টি হয়। তাহলে এই যে কোষ নিয়ে আলোচনা করতেছি, এতক্ষণ ধরে বললাম যে কোষ তথ্যের মধ্যে কিন্তু আমি কোষের সংজ্ঞায় বলেই ফেলছি যে কোষ হলো জীবদের গাঠনিক এবং কার্যকরী একক। তবে সবচেয়ে গ্রহণযোগ্য যে সংজ্ঞাটা, এই গ্রহণযোগ্য সংজ্ঞাটা দিয়েছিল কে? গ্রহণযোগ্য সংজ্ঞাটা দিয়েছে লোই এবং সিকিভিস। লোই এবং সিকিভিস কি বলেছে? লোই এবং সিকিভিস বলেছে কোষ হলো এমন একটি গাঠনিক সত্তা যা এটা বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আবৃত থাকে এবং অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই সে কি করতে পারে? নিজে নিজে বংশ বিস্তার করতে পারে। তার লোই এবং সিকিভেজ 1969 সালে কিন্তু তার এই বিখ্যাত সংজ্ঞা প্রদান করেন। তাহলে সংজ্ঞাটা কি? কোষ হলো জীবদের এমন একটি গাঠনিক সত্তা যা একটি বৈষম্য ভেদ্য পর্দা দিয়ে আবৃত থাকবে এবং যে অন্যের বা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজে নিজে আত্মপ্রজননে সক্ষম। ওকে, তাহলে কোষ তথ্যের মূল কথা কিন্তু আমরা শিখে ফেলছি। এবার আসি কোষের, আমরা কোষের কথা বলতেছি। এই কোষের মধ্যে মনে রাখতে হবে যে আমাদের দেহের মধ্যে কয়েক ধরনের কোষ আছে। তো মানব দেহের মধ্যে সবচেয়ে বড় কোষ যদি বলি, সেটা হচ্ছে কি? ডিম্বাণু। তাহলে আমাদের দেহের মধ্যে মানব দেহের সবচেয়ে বড় কোষ, মানব দেহের মনে রাখতে হবে, মানব দেহের বড় কোষকে, মানব দেহের বড় কোষ হলো ডিম্বাণু। মানব দেহের বড় কোষ কি ভাইয়া? ডিম্বাণু। ওকে। আর মানব দেহের ছোট কোষ তাহলে কি? ছোট কোষ হচ্ছে শুক্রাণু। মানব দেহের ছোট কোষ শুক্রাণু। যদিও আবুল হাসান স্যারের বইতে কিন্তু দেওয়া আছে অনুচক্রিকা হচ্ছে মানব দেহের সবচেয়ে ছোট কোষ। আচ্ছা,
এই মানব দেহের মধ্যে আকৃতিগত দিক থেকে বড় কিন্তু ডিম্বাণু, ছোট কিন্তু শুক্রাণু। যদি দৈর্ঘ্যের কথা বলা হয়ে থাকে তখন কিন্তু হবে কি বলতো নিউরন। তাহলে মানব দেহের মধ্যে সবচেয়ে দৈর্ঘ্যে বড় কোষটা হচ্ছে কি বলতো মোটর নিউরন। মোটর নিউরন এই মোটর নিউরনটা হচ্ছে মানবদেহের মধ্যে সবচেয়ে বড় কোষ। নিউরন জিনিসটা কি? নিউরন কিন্তু স্নায়ুতন্ত্রের ক্ষুদ্রতম একক। স্নায়ুতন্ত্রের গাঠনিক এবং কার্যকরী যে এককটা আছে তার নাম কিন্তু মানে নিউরন। এই নিউরনকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মোটর নিউরন, একটা হচ্ছে আজ্ঞাবাহী নিউরন, আর একটা হলো অনুভূতিবাহী নিউরন। তাহলে কিছু নিউরন আছে আমাদের অনুভূতি গ্রহণ করে, কিছু আছে আমাদের কথায় সাড়া দেয়, আর কিছু নিউরন আছে দুইটার মধ্যেই যারা আছে তাদেরকে বলি আমরা হচ্ছে মোটর নিউরন। দেখো মোটর কিন্তু চলমান, অর্থাৎ মানব দেহের মধ্যে সবচেয়ে অ্যাক্টিভ নিউরনটা কিন্তু মোটর নিউরন। এই মোটর নিউরনের দৈর্ঘ্য কত? সম্ভবত 1.37 মিটার। 1.37 মিটার। তাহলে মানব দেহের মধ্যে মোটর নিউরনের দৈর্ঘ্য কত? 1.37 মিটার। তাহলে মানব দেহের। আচ্ছা, এবার দেখো সবচেয়ে বড় কোষ কি? পৃথিবীতে সবচেয়ে বড় কোষটা কি? শুনে অবাক হবা, উট পাখির ডিম। ডিম কিন্তু একটা কোষ, যে কোনো ডিম হচ্ছে একটা কোষ। যেমন ধর উট পাখির ডিম, এই যে উট পাখির ডিম, উট পাখির ডিম উট পাখির ডিম হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কোষ। এটা হচ্ছে উট পাখির ডিম হচ্ছে কি বলতো বড় কোষ। তাহলে তোমাকে যদি বলা হয় যে সবচেয়ে বড় কোষ কি? উট পাখির ডিম। এখন তোমার প্রশ্ন আসতে পারে, ভাইয়া ডিম একটা কোষ, তা ডিমের মধ্যে যে কুসুম আছে, তাহলে কুসুম জিনিসটা কি? আচ্ছা তুমি চিন্তা করো তো ভাইয়া, আমাদের যে মাতৃগর্ভের মধ্যে যে একটা ডিম ছিল তার নাম কি ছিল? ডিম্বাণু। তাহলে আমার মার যে ডিম্বাণু ছিল এটাও কিন্তু একটা কোষ। তবে এখানে খেয়াল রাখতে হবে এই ডিম্বাণুটা কিন্তু মাতৃগর্ভের একটা বিশেষ অঙ্গের সাহায্যে জরায়ুর সাথে লেগেছিল, তাকে বলি আমরা অমরা। অর্থাৎ অমরার সাহায্যে এই ডিম্বাণু কিন্তু মা যা খেয়েছে সমস্ত কিছু কিন্তু আমার এই ডিমের ভিতরে প্রবেশ করেছে। তার জন্য বাড়তি খাবারের প্রয়োজন ছিল না। কিন্তু উট পাখি বা যে কোনো ডিমের কথা তুমি চিন্তা করো তো, ডিম যখন একটা পাখি থেকে আসে তখন কিন্তু সেই পাখির সাথে আর ডিমের কোনো সংযোগ থাকে না। তাহলে এই ডিমের ভিতরে যে একটা প্রাণ আছে, যে ভ্রূণটা আছে, সেই ভ্রূণটাকে লালন পালন করার জন্য কিন্তু আসলে এই ডিমের ভিতরে দেওয়া হয়েছে কি বলতো কুসুম। তাহলে কুসুমটা কি করে? কুসুমটা হচ্ছে ডিমের ভিতরে যে ভ্রূণটা আছে এই ভ্রূণটাকে লালন পালন করার জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ করে থাকে। তাহলে বুঝতে পারছো এই ডিমটা কিন্তু একটা কোষ। এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ হচ্ছে উট পাখির ডিমটা হচ্ছে সবচেয়ে বড় কোষ এবং সবচেয়ে ছোট কোষ হচ্ছে মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। তাহলে সবচেয়ে ছোট কোষ যেটা, সেই ছোট কোষটার নাম কি? ছোট কোষটার নাম হচ্ছে মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। গ্যালি সেপটি মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। ওকে, তাহলে সবচেয়ে ছোট কোষ হচ্ছে মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। তবে সবচেয়ে বড় কোষ কি বলতো উট পাখির ডিম। আর যদি মানব দেহের কথা বলো, তাহলে মানব দেহের মধ্যে সবচেয়ে দৈর্ঘ্যে যে কোষটা বড় সেটা হচ্ছে মোটর নিউরন। আর এমনি যদি বলা যায় আকৃতিগত দিক থেকে মানব দেহের মধ্যে সবচেয়ে বড় কোষ কি? সবচেয়ে বড় কোষ হচ্ছে ডিম্বাণু, আর সবচেয়ে ছোট কোষ হচ্ছে শুক্রাণু। ওকে, আশা করি তোমরা এই তথ্যগুলো সুন্দর করে বুঝতে পেরেছো। এগুলো কিন্তু এমসিকিউতে অনেক বেশি আসে। ওকে, এবার তাহলে আমরা যাব হচ্ছে কোষের প্রকারভেদের মধ্যে। কোষের প্রকারভেদ, দেখো কোষকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষ দুই প্রকার। একটা হলো দেহকোষ আর একটা হলো জনন কোষ। তাহলে দেহকোষ কোনগুলো? যে কোষগুলো আসলে জীবের দেহ গঠন করে, তাই না? যে কোষগুলো দেহের দেহ গঠন করবে। দেখো আমার হাত, পা, চোখ, আমার নাক, আমার পা, আমার এই যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো গঠনকারী যে কোষগুলো আছে এই কোষগুলোকে কিন্তু বলবো হচ্ছে আমরা কি বলতো দেহকোষ। যেমন ধরো মূল কাণ্ড পাতার কোষ অথবা স্নায়ু কোষ বা রক্তকণিকা, যাই বলি না কেন এই রক্তকণিকাও কিন্তু একটা কোষ এবং এটা দেহের একটা অংশ, বিদায় একে দেহকোষ বলা হয়ে থাকে। এবং মনে রাখতে হবে দেহকোষ সর্বদাই কি হয় বলতো
দেহকোষ দেহকোষ সর্বদাই ডিপ্লয়েড। দেহকোষ সর্বদাই কি বলতো? ডিপ্লয়েড। ডিপ্লয়েড মানে কি? 2n সংখ্যক ক্রোমোজোম তার মধ্যে থাকবে। 2n সংখ্যক ক্রোমোজোম থাকবে। যেমন আমাদের দেহে 2n সংখ্যক ক্রোমোজোম। এই ক্রোমোজোমের সংখ্যা কত? আমাদের 2n ক্রোমোজোমটা কতটি? 46টি। তাহলে মানব দেহে দেহকোষের ক্রোমোজোম সংখ্যা কত? 46টি। এটা খুব ভালো করে মনে রাখতে হবে, এমসিকিউতে কিন্তু আসে। তাহলে দেহকোষটা কেমন হয়? দেহকোষটা হচ্ছে ডিপ্লয়েড হয়। ডিপ্লয়েড মানে কি? 2n, যেখানে n হচ্ছে ক্রোমোজোম নাম্বার। বলে মানব দেহে 2n সংখ্যক সমান ক্রোমোজোম কত? বলে 46টি। এবার দেখো জনন কোষ কোনগুলো? জনন কোষ, যে কোষগুলো জনন কাজে অংশগ্রহণ করে, এই জনন কোষ হচ্ছে দুইটা। একটা হচ্ছে ডিম্বাণু আর একটা হলো কি? শুক্রাণু। একটা হচ্ছে ডিম্বাণু আর একটা হলো শুক্রাণু। তাহলে জনন কোষের ক্রোমোজোম সংখ্যা কেমন? জনন কোষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে হ্যাপ্লয়েড। জনন কোষের ক্রোমোজোম সংখ্যা কেমন? হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড মানে কি? n সংখ্যক, যেমন 23। তাহলে আমাদের দেহে হ্যাপ্লয়েড কোষের ক্রোমোজোম সংখ্যা কত? আমাদের দেহে হ্যাপ্লয়েড কোষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 23টা। আর দেহ কোষের ক্রোমোজোম সংখ্যা কত? 46টি। মনে রাখতে হবে যে জনন কোষের ক্রোমোজোম সংখ্যা কত? 23। আর দেহ কোষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46টি। তাহলে যে সমস্ত কোষগুলো আমাদের দেহ গঠন করে সেই সমস্ত কোষগুলোকে বলি আমরা হচ্ছে দেহকোষ। আর যারা জনন কাজে অংশগ্রহণ করে তাদেরকে বলি আমরা জনন কোষ। এছাড়াও নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষকে আবার দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাককেন্দ্রিক অথবা আদি কোষ বা প্রোক্যারিওটিক। ক্যারিওটিক সেল। তো প্রোক্যারিওটিক সেল, প্রো কথার অর্থ কি? এই প্রো কথার অর্থ হচ্ছে আদি। প্রো কথার অর্থ কি? আদি। আর এই ক্যারিওটিক কথাটা আসছে হচ্ছে ক্যারিয়ন থেকে, যার কথার অর্থ হচ্ছে কি? নিউক্লিয়াস। যার কথার অর্থ কি বলতো? নিউক্লিয়াস। তাহলে প্রো কথার অর্থ আদি, আর ক্যারিওটিক কথাটা আসছে ক্যারিওট থেকে অথবা ক্যারিওন থেকে, যার কথার অর্থ হচ্ছে নিউক্লিয়াস। তার মানে প্রোক্যারিওটিক সেল কথার অর্থ হচ্ছে আদি নিউক্লিয়াস যুক্ত কোষ। আর দুই নাম্বার কি? দুই নাম্বার হচ্ছে ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেল। সো ইউ কথার অর্থ কি? ইউ কথার অর্থ হচ্ছে প্রকৃত। ইউ কথার অর্থ হচ্ছে প্রকৃত এবং ক্যারিওটিক কথার অর্থ হচ্ছে নিউক্লিয়াস। এটা হচ্ছে নিউক্লিয়াস। তার মানে ইউক্যারিওটিক সেল কথার অর্থ হচ্ছে প্রকৃত নিউক্লিয়াস যুক্ত কোষ। আচ্ছা, আদি নিউক্লিয়াস কাকে বলি? আদি নিউক্লিয়াস তাকেই বলে থাকি, আদি নিউক্লিয়াস যুক্ত কোষ তাকেই বলে থাকি, আদি কোষ তাকেই বলি যাদের সুগঠিত কোনো নিউক্লিয়াস থাকে না। সুগঠিত নিউক্লিয়াস জিনিসটা কি? যে নিউক্লিয়াসের শুধুমাত্র কি থাকে? ক্রোমোজোম থাকে, তাই না? ধরো এটা একটা কোষ, এই কোষের ভিতরে এইরকম কি আছে বলতো? এইরকম ভাবে সুতার মতো ক্রোমোজোম আছে, কিন্তু একে ঘিরে কোনো কোনো আবরণ নাই। অর্থাৎ যে নিউক্লিয়াসের ক্ষেত্রে তার যে ক্রোমাটিন তন্তু আছে, ক্রোমাটিন তন্তুর বাহিরে যদি কি নিউক্লিয়ার মেমব্রেন না থাকে, তাহলে তাকে বলবো আমরা আদি নিউক্লিয়াস। আর যদি ক্রোমাটিন তন্তুর চারপাশে বা ক্রোমাটিন জালিকার চারপাশে যদি নিউক্লিয়ার মেমব্রেন থাকে অথবা আবরণ থাকে, তখন তাকে বলবো হচ্ছে আমরা প্রকৃত নিউক্লিয়াস। মনে রাখতে হবে প্রোক্যারিওটিক কোষের যে অঞ্চলটাতে নিউক্লিয়াসের ঘনত্ব বেশি থাকে সেই অঞ্চলটাকে বলা হয় নিউক্লিওয়েড। কি বলবো আমরা? নিউক্লিওয়েড। তাহলে আদি কোষের ক্ষেত্রে যে অঞ্চলটাতে নিউক্লিয়াস, যে অঞ্চল জুড়ে এই আদি নিউক্লিয়াস অবস্থান করে সেই অঞ্চলটাকে বলা হয় নিউক্লিওয়েড। আর ইউক্যারিওটিক সেল হচ্ছে কি? প্রকৃত নিউক্লিয়াস। আশা করি আজকের লেকচারটা সুন্দর করে বুঝতে পেরেছো। যদি এই ধরনের ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।